আমরা তো সবাই ব্যাংকে টাকা রাখি তাই না? ভাবি টাকাটা সেফ আছে, আর তার উপর ব্যাংক আবার আমাদের ইন্টারেস্টও দেয়। কিন্তু কখনো কি মনে হয়েছে ব্যাংক যদি আমাদেরকেই টাকা দেয় তাহলে ওদের লাভটা হয় কিভাবে? চলুন আজ এই সহজ কিন্তু খুব ইন্টারেস্টিং রহস্যটার সমাধান করা যাক। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? একদিকে আমাদের জমানো টাকার উপর সুদ দিচ্ছে, আবার অন্যদিকে এত বড় বড় অফিস, হাজার হাজার কর্মী, তাদের মাইনে, এই সব খরচ আসছে কোত্থেকে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু দারুণ একটা বিজনেস মডেলের মধ্যে। সিনেমায় আমরা কি দেখি? একটা বিশাল ভল্ট, তার মধ্যে থরে থরে টাকা সাজানো। কিন্তু সত্যিটা হলো, আমাদের টাকা কিন্তু মোটেও ওভাবে চুপচাপ বসে থাকে না। ব্যাংক আমাদের টাকাটাকে কাজে লাগায়। বলতে পারেন ওর সবচেয়ে পরিশ্রমী কর্মী বানিয়ে ফেলে, যে কিনা ২৪ ঘন্টায় কাজ করে চলেছে। তো ব্যাংকের লাভের পুরো ব্যাপারটা আসলে টাকার এই মুভমেন্ট বা চলাচলের ওপর নির্ভর করে। আর এই মুভমেন্টের পেছনে আছে ইন্টারেস্ট রেট বা সুদের হারের একটা দারুণ খেলা। চলুন তো দেখি খেলাটা ঠিক কিভাবে হয়। চলুন একদম সহজ একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি ব্যাংকে ১০০ টাকা রাখলেন। ব্যাংক আপনাকে কথা দিল বছরে ৪% মানে ৪ টাকা সুদ দেবে। বেশ, কিন্তু ব্যাংকে করল আপনার ওই ১০০ টাকাটা নিয়ে অন্য একজনকে লোন হিসেবে দিয়ে দিল, আর তার থেকে ৮% মানে ৮ টাকা সুদ নিল। এবার হিসাবটা দেখুন, ব্যাংক আয় করল ৮ টাকা, আপনাকে দিল ৪ টাকা, তাহলে মাঝের ৪ টাকা কই গেল? ঠিক ধরেছেন, ওটাই হলো ব্যাংকের লাভ। খুব সিম্পল তাই না? এটাই হলো ব্যাংকিংয়ের মূল বিজনেস মডেল। ফাইন্যান্সের ভাষায় এই লাভটাকেই বলে নেট ইন্টারেস্ট ইনকাম, মানে সুদের আয় আর সুদের খরচের মধ্যে যে পার্থক্য। বলতে পারেন এটাই হলো একটা ব্যাংকের প্রফিট ইঞ্জিন। এই ইঞ্জিনটা যত ভালোভাবে চলে, ব্যাংকের অবস্থাও তত ভালো থাকে। এখন মডেলটা শুনতে যতটা সোজা মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু অতটাও সহজ না। কারণ এর সাথে জুড়ে আছে বেশ কিছু বড়সড় ঝুঁকি, আর এর রিস্কগুলো ম্যানেজ করার জন্যই আছে অনেক নিয়মকানুন। দুটো বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? এক, যদি হঠাৎ করে সব আমানতকারী একসাথে তাদের টাকা ফেরত যায়, তাহলে ব্যাংক কি করবে? কারণ টাকার তো বেশিরভাগটাই লোনে দেওয়া। আর দুই, যাকে লোন দেওয়া হলো সে যদি টাকাটা ফেরত না দেয়, এই দুটোই কিন্তু যে কোনো ব্যাংকের জন্য বিশাল বড় রিস্ক। এই যে সবাই একসাথে টাকা তুলতে ছুটে আসে, এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকেই বলা হয় ব্যাংক রান। ধরুন কোনো একটা গুজব ছড়িয়ে পড়ল, আর ভয়ে হাজার হাজার মানুষ ব্যাংকের লাইন দিল টাকা তোলার জন্য। কোনো ব্যাংকের পক্ষেই কিন্তু এটা সামলানো সম্ভব না, কারণ তাদের হাতে তো অত ক্যাশ টাকা থাকে না, বেশিরভাগটাই তো মার্কেটের লোনে খাটছে। আর ঠিক এই কারণেই মাঠে নামতে হয় ভারতের সব ব্যাংকের অভিভাবক, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআইকে। আরবিআইয়ের কাজই হলো পুরো সিস্টেমটাকে এই ধরনের বিপদ থেকে বাঁচানো, আর এটা নিশ্চিত করা যে সব ব্যাংক যেন নিয়ম মেনে দায়িত্বের সাথে চলে। তো আরবিআই কিভাবে এটা করে? দেখুন, আরবিআইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে। ব্যাংকগুলো জনগণের জমানোর সব টাকা লোন হিসেবে দিতে পারে না। তাদের মোট জমার একটা অংশ বাধ্যতামূলকভাবে আলাদা করে রাখতে হয়। এর মধ্যে প্রায় ৪% টাকা রাখতে হয় আরবিআইয়ের কাছে নগদ বা ক্যাশ হিসেবে, যেটাকে বলে সিআরআর। আর প্রায় ১৮% টাকা ইনভেস্ট করে রাখতে হয় খুব নিরাপদ জায়গায়, যেমন সোনা বা সরকারি বন্ডে। এটাকে বলে এসএলআর। মানে সব মিলিয়ে প্রায় ২২% টাকা একেবারে সেফ সাইডে রাখা থাকে। বাকি ৭৮% টাকা ব্যাংক লোন দিয়ে ব্যবসা করতে পারে। আচ্ছা, তার মানে কি ব্যাংক শুধুই সুদের পার্থক্য থেকেই লাভ করে? না, একদমই না। এর বাইরেও তাদের টাকা আয় করার আরও অনেক রাস্তা আছে। চলুন এবার সেইগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, এক এক দেশে ব্যাংকের বিজনেস মডেল এক এক রকম হয়। যেমন ধরুন ভারতে সেভিংস অ্যাকাউন্টে ৩-৪% সুদ পাওয়া যায়, আর লোনের ওপর ৮-১০% সুদ দিতে হয়। মানে লাভের একটা বড় সুযোগ আছে। কিন্তু পশ্চিম ইউরোপের অনেক দেশে লোনের ইন্টারেস্ট রেট প্রায় শূন্যের কাছাকাছি। সেখানে ব্যাংকগুলো কি করে? তারা অ্যাকাউন্ট মেনটেন করার জন্য গ্রাহকদের থেকে একটা মান্থলি ফি বা চার্জ নেয়। তাছাড়া আরও অনেক উপায় আছে, যেমন আমরা যে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করি তার অ্যানুয়াল ফি, অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না রাখলে যে ফাইন হয় সেটা, বা ধরুন লকার ভাড়া। এই সব সার্ভিস থেকেও ব্যাংকগুলো ভালোই আয় করে। এখানেই শেষ না, ব্যাংকগুলো কিন্তু নিজেরাও বড় ইনভেস্টর। তারা সরকারি বন্ড, সোনা, এমনকি শেয়ার বাজারেও টাকা ইনভেস্ট করে লাভ কামায়।
এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, চলুন এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক। আমরা তুলনা করব ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক আর সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকের মধ্যে। দেখুন, এই দুই ধরনের ব্যাংকের লক্ষ্যের মধ্যেই আসল পার্থক্যটা লুকিয়ে আছে। এসবিআইয়ের মতো একটা সরকারি ব্যাংকের কাজ শুধু লাভ করা নয়, তাদের একটা সামাজিক দায়িত্বও থাকে। অনেক সময় সরকারের নির্দেশে তাদের এমন জায়গায় লোন দিতে হয় যা দেশের জন্য জরুরি কিন্তু হয়তো খুব একটা লাভজনক নয়। অন্যদিকে এইচডিএফসির মতো প্রাইভেট ব্যাংকের মূল ফোকাসটাই থাকে প্রফিট ম্যাক্সিমাইজ করা। তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা থাকে। এই চার্টটা একবার দেখুন। দেশের মোট যত টাকা ব্যাংকে জমা আছে তার প্রায় 23.9% একাই এসবিআইয়ের কাছে, আর এইচডিএফসির কাছে আছে প্রায় 8.5%। মানে সাইজের দিক থেকে, কাস্টমারের সংখ্যার দিক থেকে এসবিআই কিন্তু অনেক এগিয়ে। কিন্তু আসল গল্পটা কিন্তু এখানে শেষ নয়, বরং এখান থেকেই শুরু। এবার আসুন আসল জায়গায়। এই টেবিলটা দুটো ব্যাংকের পারফরম্যান্সের একটা দারুণ ছবি তুলে ধরে। প্রথমটা হলো নেট ইন্টারেস্ট মার্জিন, মানে সোজা কথায় লাভের হার। এইচডিএফসির মার্জিন হলো 4.2% আর এসবিআইয়ের 3.34%। তার মানে এইচডিএফসি একই পরিমাণ টাকা খাটিয়ে বেশি লাভ করছে। এবার দ্বিতীয়টা দেখুন, গ্রস এনপিএ, মানে খারাপ লোনের পরিমাণ। এসবিআইয়ের প্রায় 4.77% লোন আদায় হওয়ার সম্ভাবনা কম, আর এইচডিএফসির ক্ষেত্রে সেটা মাত্র 1.32%। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এইচডিএফসি শুধু বেশি লাভই করছে না, তাদের রিস্কও অনেক কম। এই ডেটাগুলো থেকে একটা জিনিস একদম পরিষ্কার, ইনভেস্টরদের চোখে এইচডিএফসি কিন্তু এসবিআইয়ের থেকে অনেক বেশি প্রফিটেবল আর কম রিস্কি একটা ব্যাংক। আর এই ধারণাটারই সরাসরি প্রভাব পড়ে তাদের শেয়ারের দামে। আর সেই কারণে রেজাল্টটা এত অবাক করার মতো। এত কম মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও এইচডিএফসির মার্কেট ভ্যালুয়েশন বা বাজার মূল্য প্রায় 8 ট্রিলিয়ন টাকা, যা এসবিআইয়ের প্রায় দ্বিগুণ। ভাবা যায়? কারণটা হলো শেয়ার বাজারের বিনিয়োগকারীরা শুধু আজকের সাইজ দেখে না, তারা দেখে ভবিষ্যতের লাভের সম্ভাবনা আর ঝুঁকির পরিমাণ। আর সেই খেলায় এইচডিএফসি অনেকটাই এগিয়ে। তো পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। ধরুন 500 কোটি টাকা নিয়ে একটা ব্যাংক খোলার সুযোগ পাওয়া গেল, তাহলে কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত হবে? এইচডিএফসির মতো শুধু লাভ আর দক্ষতার মডেল, নাকি এসবিআইয়ের মতো সামাজিক দায়িত্ব আর বিশাল নেটওয়ার্কের মডেল? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা প্রশ্ন।